আসসালামু আলাইকুম, সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্যায়ে আমরা তোমাদের বোর্ড বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটি বোর্ডে এসেছে, আমাদের কোনো না কোনো একটা বোর্ডে এসেছে হয়তো প্রশ্নটি। আমরা এখন সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে চলো আমরা আগে আমাদের প্রশ্নটি দেখে নেই এবং এই প্রশ্নটির অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, তো দেখো ফার্স্টে বলা যাচ্ছে কি এখানে যে এমডিই যথাক্রমে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের তিনটি মৌল। এমডিই তিনটা মৌল জাস্ট ইন্ডিকেট করতেছে যাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। দেখা এখানে কিন্তু দুইটা তথ্য আমাকে তারা অলরেডি বলে দিচ্ছে। এই যে আমরা এখান থেকে যে তথ্যগুলো পাচ্ছি এর মধ্যে ফার্স্ট ক্লু কি, এখানে ফার্স্ট ক্লু হচ্ছে যে তৃতীয় পর্যায়ের তিনটি মৌল। সো আমাদের পর্যায় ফিক্সড, তৃতীয় পর্যায় সবারই পর্যায় তিনটা, এম বলো ডি বলো আর ই বলো সবারই পর্যায় তিনটা। আচ্ছা, এবার বলতেছে যে যাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যথাক্রমে, অর্থাৎ এম মৌলের, খেয়াল করো এম মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? দুইটা। আর ডি মৌলের কয়টা? পাঁচটা। আর আরেকটা কি ই মৌলের কয়টা? 7টা। সো এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কতগুলো করে আছে সেটাও আমরা ধারণা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সহজেই এই পরমাণুগুলোর নাম কে হবে, কি হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পাবো। ফাইন, তো এবার প্রশ্নগুলোতে যাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন, অ্যানায়ন কাকে বলে? সো আমরা জানি ঋণাত্মক মূলক বিশিষ্ট কোনো যৌগকে, ঋণাত্মক কোনো যৌগকে কি বলা যায়? অ্যানায়ন বলা যায়। সেইটাই বলছে, দেখো যে ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণু বা যৌগমূলককে অ্যানায়ন বলে। ঋণাত্মক আধান বিশিষ্ট তার মানে তার উপরে মাইনাস সাইন থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে SO4 সালফেট মূলক, এই সালফেট মূলকটাও কি হতে পারে বলতো? একটা অ্যানায়ন হতে পারে। কেন অ্যানায়ন হতে পারবে? কারণ তার উপরে আমরা একটা 2 মাইনাস সাইন দেখতে পাচ্ছি। তো ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো কোনো যৌগমূলক বা কোনো এই পরমাণুকে কি বলা যাবে? অ্যানায়ন বলা যাবে। ফাইন, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা বুঝে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। এবারে যাবো আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে। ওকে, আমাদের সেকেন্ড প্রশ্ন কি ছিল দেখো, যে সালফেট একটি যৌগমূলক ব্যাখ্যা করো। সালফেট মূলককে একটি কি বলা যাবে? যৌগমূলক বলা যাবে। তো আমরা এটাকে কিভাবে যৌগমূলক বলবো সেটা আমাকে এখন ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্ট কথা হচ্ছে সালফেট মূলক যৌগমূলক বলা হয় কারণ সালফেট একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে প্রথম ক্লু যে সালফেট কি বলতো? একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হয়। তো আমরা যৌগমূলকের সংজ্ঞা জানি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু একত্রিত হয় যদি একটি পরমাণুর আয়নের ন্যায় বা আধানের ন্যায় আচরণ করে, তখন তাকে হচ্ছে যৌগমূলক বলা যায়। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া যে বলছে কি দেখো, রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রিয়া শেষে কি হবে না, সে চেঞ্জ হবে না, তাকে হচ্ছে যৌগমূলক বলা যায়। এখন সালফেটকে যৌগমূলক আমি এই জন্যই বলতে পারবো, দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের এই যে SO4 সালফেট মূলক, এটা বিক্রিয়কে কিন্তু SO4 আকারে আছে, আবার উৎপাদক দেখো কি আকারে আছে? SO4 আকারে আছে। তাহলে কি এদের জারণ অবস্থা, মানে এদের আধানের অবস্থা বা এদের সবাই মিলিত যে অবস্থা, সেই অবস্থার কি পরিবর্তন ঘটেছে? না। এখানে আমরা SO4 কেও সেম ভাবে যেভাবে দেখতে পাচ্ছি যে SO4 কি 2 মাইনাস, এখানেও SO4 কে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি যে SO4 কি 2 মাইনাস। তাহলে সেম একই ভাবে এদেরকে দেখতে পাচ্ছি, তাই সালফেট মূলককে কি বলা যাবে? সালফেট মূলককে একটি যৌগমূলক বলা যাবে। ফাইন, তাহলে আমাদের ক্ষয়ের প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। যাচ্ছি গয়ের প্রশ্ন। দেখো কি বলতেছে যে DE3 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবারে আসলে আমাদেরকে আগে মৌলগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে ডি কে হবে, ই কে হবে আর এম কে হবে। আচ্ছা, তাহলে বলতেছে যে দেখো ডি মৌল তৃতীয় পর্যায়ের, খেয়াল করো হিসাবটা আমরা এইভাবে করব, তৃতীয় পর্যায়ের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। তাহলে অবশ্যই দ্বিতীয় পর্যায়ে সেই ইলেকট্রন পূর্ণ করেছে এবং দ্বিতীয় পর্যায়ে ছিল তার 8টা আর প্রথম পর্যায়ে 2টা। তাহলে মোট কত হয়? 15। তাহলে এই মৌলটা কে হবে? ডি মৌল আর কেউ না, ডি মৌল হবে ফসফরাস। এবারে আসো ই মৌল কি হবে? এখানে বলতেছে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে 7টা। তাহলে প্রথম কক্ষপথে অবশ্যই দ্বিতীয় কক্ষপথে অবশ্যই 8টা, প্রথম কক্ষপথে 2টা ফিল আপ হয়ে 7টা হয়েছে। তাহলে কত পাচ্ছি আমরা? 15। তাহলে আমরা আমাদের পরমাণুগুলো পেয়ে গিয়েছি ইলেকট্রন সংখ্যা কাউন্টের ভিত্তিতে। ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে আমরা দেখো বলা যাচ্ছে যে ডি মৌলের ইলেকট্রন আছে 15টা, তাহলে ডি মৌলটি কি হবে? ফসফরাস। আর ই মৌলের ইলেকট্রন আছে 17টা, তাহলে ই মৌলটি হবে ক্লোরিন। তাহলে এখানে ফসফরাস এবং ক্লোরিন দ্বারা যে যৌগ গঠিত হয় সেই যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করব। বাট আমাকে একটা হিন্টস তারা দিয়ে দিছে এখানে, DE3। তাহলে ডি যদি হয় ফসফরাস আর ই যদি হয় ক্লোরিন, তাহলে যৌগটা কি হবে? PCl3। যৌগটি হবে PCl3। এখন আমরা এই PCl3 এর বন্ধন গঠনটা আমরা এখানে ব্যাখ্যা করব। ওকে, তো তাহলে দেখো এটার বন্ধন গঠনটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। ফাইন, তাহলে ফার্স্টে এদের ইলেকট্রন বিন্যাস করি আমরা। দেখো ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? ফসফরাসের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2, আচ্ছা 1s2 2s2 2p6 3s2 দেন 3px1 3py1 3pz1। বেসিক্যালি এইটা আমরা তো জানি যে পি এর উপরে যদি 3টি ইলেকট্রন থাকে, এরকম যদি পি এর উপরে আমাদের 3টি ইলেকট্রন থাকে, সেই 3টি ইলেকট্রনকে আমরা কি করতে পারি বলতো? 3টে অংশে ভাগ করতে পারি, px py pz, এরকম px py pz, px py pz, এরকম 3টে অংশে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, ক্লোরিন কি আছে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p2
3py2 3pz1 ক্লোরিন যেহেতু 17 তাহলে আমাদের এই যে ক্লোরিন বলে কি হবে 3p5 তাই না 3s2 3p5 হবে তাহলে 3s2 তো দুইটা আছে এবার যে p5 মানে কি p5 মানে এরকম ফার্স্টে দেখো px একটা py একটা pz একটা পুনরায় px একটা পুনরায় py একটা সো এটা হচ্ছে px এটা হবে py এটা হবে pz তাহলে px পাচ্ছে দুইটা py পাচ্ছে দুইটা pz পাচ্ছে একটা ঠিক আছে সো এইভাবে আমরা ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করলাম নেক্সট আসো এদের ডায়াগ্রামে আচ্ছা তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি দেখো এখান থেকে যেই কাজটা তোমাদেরকে করা যেতে পারে সেটা হচ্ছে আমরা তোমাদের ডায়াগ্রামটা কিভাবে হবে এই যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ডায়াগ্রামটাকে কিভাবে সাজাতে পারি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায় যেরকম ফসফরাসের ক্ষেত্রে যদি হয় তাহলে ফসফরাসের ক্ষেত্রে কি হবে দেখো আমি প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথটাকে ফোকাস করলাম না সর্বশেষ কক্ষপথে ফসফরাস আছে 3টা তাহলে এটা হলো px বা এটা হচ্ছে py এটা হচ্ছে pz বা তুমি চাইলে এটাকে এখানে এইভাবে চিন্তা করতে পারো যেভাবে চিন্তা করতে পারো এই যে এভাবে 3টা আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হবে কয়টা 7টা দুই 4 6 7 2 4 6 7 ঠিক আছে তো এই যে 7টা তাহলে আমাদের এখন কনসার্ন থাকবে এখানে এইভাবে যে এই বিজোড়ের সাথে এই বিজোড় ম্যাচ হবে আবার আরেকটা ক্লোরিনের এই বিজোড়ের সাথে এই বিজোড় ম্যাচ হবে আবার আরেকটা ক্লোরিনের এই বিজোড়ের সাথে এই বিজোড় ম্যাচ হবে অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রনটা আছে এই বিজোড় ইলেকট্রনটা ম্যাচ হবে কার সাথে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে যে 3টে বিজোড় ইলেকট্রন আছে এদের সাথে আমরা ক্লোরিনকে মিলানোর চেষ্টা করব ফাইন তাহলে এখানে তোমরা ইলেকট্রন বিন্যাসের সাথে ফোকাস করো তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডট ইলেকট্রনগুলো হচ্ছে ক্লোরিন এই ফসফরাসে দেখো এই একটা 3টা ডট পাচ্ছি এই 3টা ডটের সাথে আমরা পাচ্ছি 3টা ক্লোরিন পরমাণুকে সো ক্লোরিন পরমাণু 1 2 3 এবং এই যেই আবার এখানে দেখো 1 2 3 আবার এখানে দেখো 1 2 3 তাহলে আমরা 3টা ক্লোরিন পরমাণুর সাথে 3টা ফসফরাস 3টা ক্লোরিন পরমাণুর সাথে একটা ফসফরাস পরমাণুকে পাচ্ছি যেখানে ফসফরাস পরমাণুর একারই 3টা বিজোড় ইলেকট্রন রয়েছে এবং এই 3টা বিজোড় ইলেকট্রনের সাথে আমরা 3টা ক্লোরিন পরমাণুকে সেট করতেছি প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা বিজোড় আছে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে একটা বিজোড় আছে সো এরা ইলেকট্রন কি করবে এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করবে এই যে দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে এখন 8টা ইলেকট্রন ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন সো এইভাবে তারা PCl3 যে যৌগের গঠন আমাদেরকে যেটা বলা হয়েছিল যে PCl3 সেই যৌগের বন্ধন গঠন আমরা এখান থেকে গঠন করতে পারলাম ওকে তো তাইলে আমি আশা করতেছি তোমরা গ নাম্বার প্রশ্নের এইটুকু অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো এবারে যাব আমরা ঘ নাম্বার প্রশ্নে দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে Me2 প্লাস De5 Me2 De5 ওকে তাহলে আমাকে এখন নির্ণয় করতে হবে যে Me2 কি হবে আর De5টা কি হবে সো আমরা এখন নির্ণয় করব যে Me2 আর De5 তো শুরুতেই আমি একটু বলে দিই আমরা কিন্তু অলরেডি ডি এবং ই এর পরিচয় পেয়েছি তাই না পি ফসফরাস ছিল কি মৌল ডি মৌল আর ই ছিল কে ক্লোরিন ই ছিল আমাদের ক্লোরিন মৌল এবারে আসো এম কি হবে এখানে বলছে M2 তৃতীয় পর্যায়ে M2 তাহলে এভাবে চিন্তা করতে পারো তৃতীয় পর্যায়ে ইলেকট্রন আছে 2টা আর দ্বিতীয় পর্যায়ে তো অবশ্যই তার 8টা ইলেকট্রন পূর্ণ আছে আর প্রথম কক্ষপথে আছে 2টা সো মোট কত হলো 12 তাহলে এখান থেকে বলা যায় এম মৌলটি আর কেউ নয় এম মৌলটি কি হবে এম মৌলটি হবে ম্যাগনেসিয়াম এম মৌলটি আর কেউ নয় এম মৌলটি হবে ম্যাগনেসিয়াম পি মানে ডি মৌলটি হচ্ছে ফসফরাস ক্লোরিন হচ্ছে ই মৌল আর ম্যাগনেসিয়াম হচ্ছে এম মৌল আচ্ছা এবার তাহলে আমরা এখন এখান থেকে যৌগটা একটু বের করে দেখো Me2 কি হবে MgCl2 তাই না Me2 কি হবে MgCl2 আর আরেকটা বলছে De5 কি হবে PCl5 De5 কি হবে De5 কি হবে PCl5 বলতেছে যে যৌগ দুটির মধ্যে একটি পোলার দ্রাবকে অদ্রবণীয় বিশ্লেষণ করো মানে এই যে দুইটা যৌগ আমরা পেলাম এই দুইটা যৌগের মধ্যে একটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না সো এটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যে কে হবে কেন হবে বা কেন হবে না ইত্যাদিতে এখানে এই পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করব তো এখানে খেয়াল করো প্রথম কথা হচ্ছে PCl5 হবে না আর MgCl2 হবে দুইটা রিজন আমি বলে দিলাম যে PCl5 হবে না আর MgCl2 হবে এখন কেন PCl5 হবে না আর কেন MgCl2 হবে এইটাই এখন মুখ্য বিষয় তোমরা MgCl2 যদি ডায়াগ্রামটা একটু দেখো আমরা এরকম দেখাতে পারি যে ম্যাগনেসিয়াম খেয়াল করো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে আমি পাচ্ছি ইলেকট্রন পাবো 2টা এই যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে এরকম 2টি ইলেকট্রন রয়েছে আর এই পাশে ধরো একটা ক্লোরিন নাও ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আমরা পাচ্ছি এই যে 2 4 6 7 আচ্ছা আর আবার এই পাশেও নিচ্ছি ক্লোরিন দেখো ক্লোরিন 2 4 6
7। নেক্সট এখান থেকে আসবে এখানে, এখান থেকে আসবে এখানে, ঠিক আছে। সো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন এদেরকে নিয়ে আমরা এভাবে কি করতে পারলাম, কমপ্লিট করতে পারলাম ডায়াগ্রামটা। দেন ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, কারণ ম্যাগনেসিয়াম তো নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে চায়। তো ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে হবে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে কি হবে, ম্যাগনেসিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে হবে ম্যাগনেসিয়াম 2+, আর ক্লোরিনে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হবে, Cl-, তাহলে দুইটা ক্লোরিন দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে দুইটা Cl- এ পরিণত হবে। দুইটা ইকুয়েশন আমি এখান থেকে তৈরি করতে পারলাম খুব সহজেই। এবারে এরা কি হবে, পরস্পর মিলিত হবে, এরা পরস্পর মিলিত হয়ে উৎপন্ন করবে MgCl2, যেটা একটা আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগ বিধায় কিন্তু পোলার দ্রাবককে, পোলার দ্রাবক হলো পানি, এখানে পোলার দ্রাবক বলতে মূলত কার কথা বোঝানো হচ্ছে, পানির কথা বোঝানো হচ্ছে। তোমরা জানো যে পানির H2O হচ্ছে সংকেত, এই অক্সিজেনের তড়িৎচুম্বকত্ব মান কত 3.5, আর হাইড্রোজেনের মান কত 2.1, ডিফারেন্স কত 1.4। তো আমাদের একটা শর্ত ছিল এরকম যে যদি ডেল ইএন বলতে বোঝাচ্ছে এই মানটা, যদি ডেল ইএন এর মান 0.5 থেকে বড় হয় আর 1.7 থেকে ছোট বা সমান হয়, তখন সেই যৌগকে পোলার যৌগ বলা যাবে। সো পানি একটি পোলার যৌগ, এই পোলার যৌগ বলতে কি, পানি একটি পোলার দ্রাবক হবে আলটিমেটলি। তো আমরা এই পোলার দ্রাবককে আমরা কি করতে পারবো, এরকম দুইটা অংশ ভাগ করতে পারবো। দেখো এই হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, এখানে হচ্ছে 2 ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস, এটাও হবে ডেল্টা প্লাস, অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে যাবে, অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে অক্সিজেন হবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হবে কি ডেল্টা প্লাস। তাহলে পানির মধ্যে যেহেতু আমরা পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে পারতেছি, তাহলে পানিকে আমরা কি বলতে পারবো, তাহলে পানিকে আমরা বলতে পারবো পানি একটা কি হবে, পানি হবে একটা পোলার দ্রাবক, পানি হবে কি একটা পোলার দ্রাবক। অর্থাৎ এই পানির মধ্যে আমরা যে কোনো পোলার দ্রবকে বা পোলার যৌগকে খুব সহজেই দ্রবীভূত করতে পারবো, পোলার দ্রবকে খুব সহজে কি করতে পারবো, দ্রবীভূত করতে পারবো। ওকে, এবারে আসো এখন নেক্সট পার্টে যাই। দেন এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে। ফোকাস কিভাবে করতে পারি, দেখো আমরা তো অলরেডি বলেছি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ম্যাগনেসিয়াম কি হবে 2+, আর Cl কি হবে 2-, 2Cl-, মানে একা Cl তো -2 হতে পারবে না, দুইটা Cl মিলে হবে -1, টোটালি কি হবে -2। নেক্সট তোমরা এই জায়গাটাতে একটু ফোকাস করো, এই জায়গাটাতে একটু ফোকাস করো। তো এই জায়গাতে ফোকাস করলে আমরা কি পাচ্ছি, এই জায়গাতে ফোকাস করে আমরা পাচ্ছি, দেখো সবগুলা অক্সিজেন প্রান্ত দূরে দূরে, কেন Cl-, খেয়াল করো এখানে কনসেপ্টটা এরকম যে আমরা তো জানি ক্যাটায়নের সাথে অ্যানায়নদের একটা আকর্ষণ বল তৈরি হয়, আবার অ্যানায়নদের সাথে ক্যাটায়নদের একটা আকর্ষণ বল তৈরি হয়। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব, পানির যে ঋণাত্মক প্রান্ত, সেই পানির ঋণাত্মক প্রান্ত আকৃষ্ট হবে ধনাত্মক প্রান্ত দিয়ে। কার ধনাত্মক প্রান্ত দিয়ে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত দিয়ে। আবার পানির যেটা ধনাত্মক প্রান্ত সেটা আকৃষ্ট হবে কার, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত দিয়ে। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্লোরিন, আর পানির ধনাত্মক প্রান্ত হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে কি একটা আকর্ষণ বল কাজ করবে, দেখো সমস্ত হাইড্রোজেনগুলো কিন্তু এই ম্যাগনেসিয়াম সমস্ত হাইড্রোজেন আয়নগুলো ক্লোরাইড আয়নের কাছাকাছি অবস্থান করতেছে। সো এখানে একটা ক্যাটায়ন আয়নদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, শক্তিশালী আকর্ষণ বল কাজ করবে। আবার ম্যাগনেসিয়ামের সিনারিওটা কি বিপরীত, ম্যাগনেসিয়াম যেহেতু নিজে পজিটিভ, সে আকর্ষণ করবে পানির নেগেটিভ প্রান্তকে। সো পানির নেগেটিভ প্রান্তকে অক্সিজেন, দেখো সমস্ত অক্সিজেনগুলোকে আমরা জাস্ট এইভাবে ম্যাগনেসিয়াম 2+ এর কাছাকাছি দেখতে পাচ্ছি। তাই বলা যায় যে পানির নেগেটিভ প্রান্ত আকর্ষণ করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত, দ্যাট মিনস ম্যাগনেসিয়ামকে, আর পানির ধনাত্মক প্রান্ত আকর্ষণ করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ক্লোরিনকে। তাহলে এখান থেকে এইভাবে তারা পানিতে দ্রবীভূত হবে। আমরা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট প্রশ্ন যে PCl5 কেন পানিতে দ্রবীভূত হচ্ছে না। আচ্ছা দেখো এখানে প্রথম কাহিনী হচ্ছে যে PCl5 কিন্তু তুমি যদি পোলারিটির মান দিয়ে চেক করো, তাহলে PCl5 পোলারিটির মানের মধ্যে পড়বে, তার সেই মানটা রেঞ্জের মধ্যে পড়তেছে। কিন্তু দুইটা জিনিস PCl5, এখানে দুইটা জিনিস, ফার্স্ট অফ অল PCl5 কি গ্যাসীয়, নর্মালি কোন অবস্থা থেকে বলতো গ্যাসীয়, ঠিক আছে। আর 2 নম্বরে এটা হচ্ছে সমযোজী। সো এই দুইটা কারণে, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলেই দিয়েছে যে একটা দ্রবীভূত হবে একটা দ্রবীভূত হবে না, তো PCl5 এক তো গ্যাসীয় আর দ্বিতীয়ত সমযোজী। গ্যাসীয় এবং সমযোজী হওয়ার কারণে আমরা PCl5 কে কি বলতে পারবো, আমরা PCl5 কে অপোলার বলতে পারতেছি। এবং এই অপোলার হলে সে পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। আমরা গ্যাসীয় অবস্থাতে বলতে পারবো না যে এই পজিটিভ বা এই নেগেটিভ, এটা বলার কোনো সুযোগ নাই। তো যেহেতু বলার কোনো সুযোগ নেই, তাহলে পানির নেগেটিভ প্রান্তের কাছে কে যাবে আর পজিটিভ প্রান্তের কাছে কে যাবে, এটাও আমরা ডিসিশন নিতে পারতেছি না। তাহলে সেখান থেকে আসলে বলা যায় যে PCl5 পানিতে দ্রবীভূত হবে না, তাহলে এই তো আমাদের অ্যান্সার যেটুকু ছিল সেটুকু আমরা এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম।
আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে দেখো এখানে এই প্রশ্নটা এটাই বলা হয়েছে যে Me2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং PCl5 যৌগ দুটির মধ্যে একটি পোলার দ্রবকে অদ্রবণীয় বিশ্লেষণ করো। তাহলে দ্রবণীয়কে MgCl2, অদ্রবণীয়কে PCl5। PCl5 কেন অদ্রবণীয়? একটা সমযোজী, আবার সেকেন্ড হচ্ছে সে অপোলার। মানে সেই অপোলার না, সমযোজী এবং গ্যাসীয়। আমরা এই দুটো কথাকে ফোকাস করবো বেশি, গ্যাসীয় অবস্থায় থাকে এবং সমযোজী। সো যার সয় সেই পানিতে দ্রবীভূত হতে পারবে না। ব্যাস, আমি যেভাবে তোমাদেরকে বললাম এভাবে যদি তোমরা ব্যাখ্যা করে দিতে পারো তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটি, বোর্ড সৃজনশীল প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আশা করতেছি প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি ব্যাখ্যা করে দিতে পারো তোমাদের অ্যান্সার ফুলফিল হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।